স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সামিয়া জানা। এবার জানাবো খবরের বিস্তারিত। রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যথায় সব অর্জন ব্যর্থ হওয়ার শঙ্কা প্রকাশ করেন তিনি। তারেক রহমান আরও বলেন, স্বৈরাচারের রক্তচক্ষুর ভয়ে যখন কেউ কথা বলতে সাহস পায়নি তখন সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি। মঙ্গলবার রংপুর বিভাগের ৩ জেলায় বিএনপির ৩১ দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পানির সমস্যার সমাধান করা, বলেন, জনগণের স্বার্থে যে কোনো কাজ করতে রাজি আছে বিএনপি। কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারেক রহমান বলেন, যখন কেউ স্বৈরাচারের রক্তচক্ষুর সামনে কথা বলার সাহস পেত না, তখন টেক ব্যাক বাংলাদেশ স্লোগান তুলেছিলেন তিনি। যখন আমরা বলতে পারবো এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, আমার দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, তখনই আমরা বলতে পারবো শুধু স্বৈরাচার পালিয়ে গেছে, টেক ব্যাক বাংলাদেশের একটি সামান্য অংশ অর্জিত হয়েছে, এখনো কিন্তু বহু পদ বাকি। ৩১ দফা বাস্তবায়নে জনমত গ্রহণ করার কথাও জানান তারেক রহমান। ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে কিভাবে জীবন বদলে দেওয়া সম্ভব, কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে সেই গল্প শোনালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে জীবন বদলে ফেলার উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনূস। বলেন, লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিতে পারে সামাজিক ব্যবসা। সম্মেলনে যোগ দিতে অধ্যাপক ইউনূস 4 দিনের সরকারি সফরে কাতারে রয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাতার থেকে আমদানিকৃত এলএনজি আমদানি ব্যয়ের শত শত মিলিয়ন মার্কিন ডলার দীর্ঘদিন পরিশোধ করেনি। তবে অন্তর্বর্তী সরকার এই দেনা পরিশোধের উদ্যোগ নিয়েছে। ভিসির পদত্যাগের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের অনশন কর্মসূচি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের কুয়েটে যাওয়ার কথা রয়েছে। সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। আমিরুল, অনশনকারীরা কি বলছেন জানাবেন, এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল পৌঁছেছেন কিনা বিস্তারিত জানাবেন। যেটা হচ্ছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে প্রতিনিধি দল এখনো পৌঁছায়নি, অত কিছুক্ষণের মধ্যে তারা আসবেন। এবং এখানে যারা আন্দোলন শিক্ষার্থী যা ছিলেন, তারা কিন্তু বলা যায় যে প্রায় 42 ঘন্টা আমার অন্বেষণে, যার কোনো যে অসুস্থ হচ্ছেন অনেকে, তাদেরকে চিকিৎসার জন্য যে বিশ্ববিদ্যালয় মেডিকেল টিম রয়েছে তারা কিন্তু ব্যবস্থা রেখেছে। বিশেষ করে যে অসুস্থ, সে অসুস্থের বিবেচনা করে তাদের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। বিশেষ করে যেমন চিকিৎসা প্রয়োজন, উন্নত চিকিৎসার জন্য উন্নত যে হাসপাতালগুলি সেখানে নেওয়া হচ্ছে এবং এখানে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কথা বলবো, এখানে রয়েছেন আন্দোলনের শিক্ষার্থী। আসলে আপনাদের এখন আন্দোলনের কি অবস্থা রয়েছে? বিশেষ করে প্রায় 42 ঘন্টা অতিবাহিত হতে চলেছে। আপনারা তো দেখতে পাচ্ছেন, আমাদের 42 ঘন্টা হয়ে গেছে। আমার অনেক জুনিয়র অসুস্থ হয়ে গেছে। আমার চোখের সামনে থেকে অনেকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে, অনেকে স্যালাইন দেওয়া হচ্ছে। সবারই অবস্থা খুবই খারাপ। 42 ঘন্টা এই খুলনার তপ্ত রোদে থাকা সবার জন্য একদম অসম্ভবের মতো প্রায়। তারপরে সবাই আছে। আমাদের একটাই দাবি, আমাদের এই ভিসিকে অপসারণ করে দেওয়া হোক। আমাদের ইউজিসির থেকে একটা টিম পাঠানো হচ্ছে শুনেছি, ওনারা এসে, আমরা চাবো, ওনাদের কাছে আমাদের প্রত্যাশা এখানে সে এনকোয়ারি টিমের কথা বলবো। আরো যে রয়েছে এখানে আন্দোলন, আসলে যে আপনাদের তো 42 ঘন্টা অতিবাহিত, এখন কি অবস্থা রয়েছে? এর শেষ কোথায়? এর শেষ বলতে পারবে আসলে সরকার। এর শেষ বলতে পারবে আমাদের অবাঞ্ছিত ভিসি মাসুদ। তিনি যদি না চাই তাহলে আমরা কিছু করতে পারবো না। এই সরকার যদি কিছু না চাই তাহলে আমরা কিছু করতে পারবো না। আমাদের শেষ পর্যন্ত যা করার আছে, আমাদের জীবনটা আমাদের ক্যাম্পাসের জন্য দিয়ে যেতে হবে। এছাড়া আমাদের আর করার কিছু নেই। আমাদের অলরেডি 2টি ভাই হসপিটালাইজড হয়েছে, আজকে সকালে একজন হসপিটালাইজড হয়েছে। এখন আমরা যারা থাকবো তাদের শুধু মৃত্যুই শেষ পর্যন্ত আশা করা যায়। মৃত্যু ছাড়া আর কোনো কিছু আশা করা যায় না। আমরা শুধু মৃত্যুই আশা করতে পারি আমাদের, কারণ তারা আমাদের মৃত্যুই চাই। তারা মৃত্যুই চাই। এই 2 মাসে তারা কোনো সমাধান দিতে পারে নাই। 10 দিন হয়ে গেল, 13 তারিখ থেকে আজ 23 তারিখ, এখনো তারা কোনো সমাধান দেয় নাই। এখন তারা নতুন করে তদন্ত, যেমনটি বলছেন যে আন্দোলন শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের যে
দফা 6 দফার থেকে 1 দফা এসেছে, সেই 1 দফা দাবিতে তারা অনর, এবং এটা এই সমাধানটা শুধুমাত্র ভিসির পদত্যাগের মধ্য দিয়েই তারা দায়ী বাস্তব, এমনটাই কিন্তু আন্দোলন শিক্ষার্থীরা বলছেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দেশে নারীর উন্নয়নে উল্লেখযোগ্য অনেক কাজ হলেও এখনো কমেনি বাল্য বিয়ের হার। আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে বিশ্বের সবচেয়ে বেশি বাল্য বিয়ে হয় এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 8ম, আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে। এদেশে কমপক্ষে 40% বেশি কন্যা শিশুকে 18 বছরের আগেই বাল্য বিয়ের শিকার হতে হয়। আইনের কঠোর বাস্তবায়ন না থাকলে বাল্য বিয়ে রোধ করা সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। লেখাপড়া শিখে অনেক বড় হবার ইচ্ছে থাকলেও পটুয়াখালীর 8ম শ্রেণীতে পড়া এই কিশোরীকে যেতে হয় শ্বশুরবাড়ি। অভিভাবকরা বলছেন শারীরিক পরিবর্তন দ্রুত হওয়ায় অল্প বয়সেই বিয়ে দেয়া হয় মেয়েদের। আমাকে ওই লবণের এলাকায় বয়স হয়ে গেলে গুগুরা ডাঙ্গর হয়ে গেলি মনে করেন অনেকজন অনেক কথা কয়। লোনা পানির কারণে শারীরিক নানা সমস্যার শিকার হতে হয়েছিল সাতক্ষীরার এই কিশোরীকে। সে কারণে তাকেও বাল্যবিয়ে দেয় তার অভিভাবকরা। আমার যখন বয়স ছিল 14 বছর, তখন আমার বাবা মা বিশাল গরিব ছিল, তখন আমাকে বিয়ে দিয়েছে। বড় মেয়ে বিয়ে দিয়েছি 14 বছর, ওই 16 বছর, আর ছোট মেয়ে বিয়ে দিয়েছি 14 বছর। চলতি বছরের আন্তর্জাতিক নারী দিবসে প্রকাশিত প্রতিবেদন জানাচ্ছে 18 বছর হবার আগেই 51.4% নারীর বিয়ে হয়েছে, যেখানে মা হয়েছেন 24% নারী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2023 সালের প্রতিবেদন বলছে 41.6% কন্যা শিশু বাল্যবিয়ের শিকার হয়, যা ক্রমেই বেড়ে চলেছে। বিশেষজ্ঞরা জানান উপকূলীয় এলাকায় এ সংখ্যা অনেকটাই এগিয়ে। ঝুঁকি বাড়াচ্ছে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু এবং প্রজনন স্বাস্থ্য সমস্যায়। উপকূলীয় এলাকা, সুপেয় পানি নাই, তো সেই ক্ষেত্রে মেয়েরা মিনস্ট্রেশন হলে পরে দেখা যায় যে ওরা ফ্যামিলি প্ল্যানিংয়ের যে ট্যাবলেটটা সেটা খাওয়া শুরু করে। যেই মা বাবা এই রিস্কগুলো নিতে চায় না, তারা তখন মেয়েদেরকে পিরিয়ড হওয়ার পরেই চেষ্টা করে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করে। যাদের 18 বছরের আগে বিয়ে হয়ে গেছে তাদের একাধিক সন্তান হতে পারে, অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, মাতৃমৃত্যুর মতো ঝুঁকি বেড়ে যেতে পারে। বাংলাদেশে কিন্তু কিশোরী মাতৃত্ব এই সংখ্যাটিও কিন্তু অনেক বেশি। এক্ষেত্রে বাল্যবিয়ে নিরোধ আইন 2018 লঙ্ঘন হচ্ছে অহরহ। কোনোটিতে বিয়ে প্রতিহত করা গেলেও চুপিসারে আবার বিয়ে হয়ে যাচ্ছে অন্যত্র। আইন যদি খুব কঠিন হতো এবং তার যদি যথাযথ প্রয়োগ থাকতো এবং এই পরিবারটা কোথায় চলে গেল এটার যদি একটা ফলো আপ থাকতো আইনিভাবেই, তাহলে এটা ছিল ঠিক। বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে ভূমিকা পালনেরও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। গত 1.5 দশকে দেশ থেকে পাচার হয়েছে $234 বিলিয়ন। পাচার হওয়ায় এই বিশাল অর্থ ফেরাতে নতুন আইন প্রণয়নের কথা ভাবছে সরকার, যেখানে পাচার করা অর্থ ফেরাতে আপোস রফা বিধান যুক্ত করা হচ্ছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। বলছেন এতে অর্থ ফেরানোর বিষয়টি সহজ হলেও ভবিষ্যতে এই আপোসের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিদ্যমান আইনকে গোজামিলে ভরা মন্তব্য করে সুনির্দিষ্ট ও স্পষ্ট করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আর্থিক খাতে সবচেয়ে বড় অপরাধ অর্থ পাচার, যা আর্থিক উন্নয়নের পথে বড় বাধা। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিগত সরকারের সময়ের অর্থ পাচারের ভয়াবহ চিত্র তুলে ধরেন খোদ প্রধান উপদেষ্টা। গত সরকারের লুটপাটের মহোৎসবে গত 15 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে। এমন বাস্তবতায় অর্থ পাচার ইস্যুতে দ্রুত আইন হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিদ্যমান আইনে দেখা যায় দুর্নীতি, চাঁদাবাজি, জালিয়াতি, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন সহ সামাজিক সব অপরাধকে অর্থ পাচার আইনে সম্পৃক্ত অপরাধ হিসেবে উল্লেখ করে আইনটির পরিধি বাড়ানো হয়েছে ব্যাপকভাবে। বিষয়টি ইতিবাচক নয় মন্তব্য করে এই আইন বিশেষজ্ঞ বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আইন হতে হবে স্পষ্ট ও সুনির্দিষ্ট। তো এখানে এত বিবৃত এবং এত বেশি ব্যাপক যে সেগুলোকে কন্ট্রোল করা আসলে খুব কঠিন, যেহেতু তার সংজ্ঞা মানি লন্ডারিং সংজ্ঞা অনেক বেশি। আইনের স্পষ্ট না হলে সেক্ষেত্রে আইনের ফাঁক থেকে যায় এবং ফলে যারা অপরাধ করে তারা অপরাধ প্রবণ হয়ে ওঠে। আর দুদক আইনজীবী জানান, গোজামিলে ভরা আইনের কারণে পার পাচ্ছে অপরাধীরা। 27টা ক্রাইটেরিয়া আলাদা সেট করেছে। দুর্নীতি ও ঘুষ, মুদ্রা জালকরণ, প্রতারণা, চাঁদাবাজি, মোটামুটি রেপের পর্যন্ত, ধর্ষণ, যৌন নিপীড়ন পর্যন্ত চলে এসছে। এত সংস্থা ঘাটাঘাটি করে এগুলো তো ডিস্টার্ব করার কোনো দরকার নাই। যতই ঘাটাঘাটি হবে ততই হচ্ছে এগুলা
ইনফেকশাস হয়ে যাবে, অ্যাকচুয়ালি কিছু থাকবে না। যদিও অর্থ পাচার প্রতিরোধ আইনে অপরাধটি আমলযোগ্য এবং আপোষ বা জামিনযোগ্য নয়, তবে গুঞ্জন রয়েছে পাচার হওয়া অর্থ ফেরাতে আপোষ রফার পথে হাঁটবে সরকার। তো দেশের স্বার্থে যদি আপোষে কিছু আনা যায় বেটার, বাট হচ্ছে লিগালি তো দেখা যাবে যে এগুলো নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দেবে, কারণ ট্রুথ কমিশনের সেই আপোষটাই আপোষিত হয়েছিল। ট্রুথ কমিশন তো আনলফুল ডিক্লেয়ার হয়েছে। শুধু আইন করে এই টাকাগুলো ফেরত আনা কঠিন, সেই জন্য সরকার যদি মনে করেন যে তারা আপোষযোগ্য করবেন অর্থ যদি টাকাগুলো কেউ স্বইচ্ছায় ফেরত নিয়ে আসে তাকে গভর্নমেন্ট ছাড় দিবে, সেরকম যদি হয় তবে আমি মনে করি প্রচুর টাকা বাংলাদেশের ফেরত আনা সম্ভব হবে। অর্থ পাচার রোধ এবং পাচার হওয়া অর্থ ফেরাতে বিগত অভিজ্ঞতার আলোকে সময়োপযোগী সিদ্ধান্ত প্রয়োজন বলেও মত দেন আইন বিশেষজ্ঞরা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। মিয়ানমারের রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে যাওয়ার পর টেকনাফ স্থলবন্দরের রাজস্ব আয় নেমে এসেছে প্রায় শূন্যের কোটায়। যে বন্দরে দৈনিক 15 থেকে 20টির বেশি পণ্যবাহী জাহাজ আসত, সেখানে এখন খালি পড়ে আছে জেটি ও টার্মিনাল। ফলে রাজস্ব খাতে নেমেছে ধস। অন্যদিকে ভিন্ন একটি রুটে ড্রেজিংয়ের মাধ্যমে বাণিজ্য সচল রাখার দাবি আমদানিকারকদের। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের প্রধান রুট টেকনাফ স্থলবন্দর। আমদানি হয় বিভিন্ন ধরনের কাঠ, হিমায়িত মাছ, শুকনো সুপারি, পেঁয়াজ, আদা, শুটকি, নারকেল, ডাল, আচার সহ বিভিন্ন পণ্য। আর বাংলাদেশ থেকে যায় আলু, প্লাস্টিক পণ্য, সিমেন্ট, তৈরি পোশাক, চানাচুর, চিপস ও কোমল পানীয়। তবে গত 1 বছর রাখাইনে রক্তক্ষয়ী যুদ্ধের পর আরাকান আর্মি সীমান্ত এলাকা দখলে নেয়ার পর স্থলবন্দরের কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। প্রায় নাফ নদীতে আটকে দেওয়া হচ্ছে পণ্যবাহী জাহাজ। তাই এই রুট এড়িয়ে বিকল্প পথে বাণিজ্য সচল রাখার দাবি আমদানিকারকদের। সাবদ্বীপের যে আমাদের গোলাটর বলে, যেটা এখন ভরাট হয়ে গেছে, ওটা যদি ড্রেজার করে যদি আমাদের এই বোটগুলা ট্রলারগুলো আসার জায়গা করে দেয়, তাহলে আমাদের মায়ানমার সীমানা আমাদের ট্রলারগুলো যাইতে হবে না। মায়ানমারের একেবারে শেষ প্রান্ত দিয়ে উনাদের পাশ দিয়ে যখন আসতে হয়, সেই জন্য কি হয় এখানে এই মালামাল আসা আমি সংকট হয়ে গেছে। এইটা যতদিন লিঙ্গারিং হবে, সরকার হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা এই রাজস্ব হারাচ্ছে। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে টেকনাফ স্থলবন্দর থেকে রাজস্ব আসে 108 কোটি টাকা। বর্তমানে তা নেমেছে প্রায় শূন্যের কোঠায়। ইয়াঙ্গুন থেকে যে জাহাজগুলো আসতো, তারা পথে তাদের সীমানা দিয়ে আসার ফলে বিভিন্ন প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করেছে। তারা জাহাজগুলো আটকায় রাখছে বিভিন্ন অজুহাত দেখিয়ে, যার ফলে এই সর্বশেষ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে জাহাজ আসার পরে আর কোনো জাহাজ আসে নাই। রপ্তানি বন্ধ থাকায় বন্দরের ওয়্যারহাউসে পড়ে আছে 22,000 ব্যাগের বেশি সিমেন্ট ও আলু। তবে সীমিত আকারে চালু আছে কোমল পানীয় ও অ্যালুমিনিয়াম রপ্তানি। ডিবিসি নিউজ ডেস্ক। সিলেটে প্রথমবারের মতো চালু হচ্ছে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট। 27 এপ্রিল 60 টন গার্মেন্টস পণ্য নিয়ে সরাসরি কার্গো ফ্লাইট যাবে স্পেনে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কার্গো ফ্লাইট চালু রাখতে সিলেটে কৃষি পণ্য রপ্তানিতে বিশেষ নজর দেওয়ার দাবি ব্যবসায়ীদের। অবশেষে সিলেট থেকে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যে পণ্য রপ্তানির দ্বার খুলছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাল্টা ভিত্তিক গ্যালিস্টার ইনফিনিটি এভিয়েশনের মাধ্যমে স্পেনের জারাগোজা শহরে রপ্তানি হবে পণ্য। ফ্লাইটটিতে 70 টন গার্মেন্টস পণ্য পরিবহন করা হবে। ব্যবসায়ীরা বলছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়ায় সিলেট বিমানবন্দরটি বিকল্প হিসেবে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। ভারতের 7 সিস্টার নর্থ ইস্ট পূর্বাঞ্চল, তারাও আমাদের পোর্ট ইউজ করতে পারে, ওরা তারাও বেনিফিট হতে পারে। সেই জন্য আপনাকে আগে বলতে সাপে বর, তারা সাপ দিছে, আমরা বর পাইছি, তারাও একদিন আসতে পারে। আমরা তখন বলবো, আমি মনে করি আমার দেশ, আমার জনগণ, আমার জাতি মোস্ট ওয়েলকাম বলবে। তবে কৃষিজাত পণ্য, ফল ফসল, হিমায়িত খাদ্যপণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে না পারলে এর সুফল আসবে না। সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে পূর্ণাঙ্গ টেস্টিং ল্যাব ও প্যাকেজিং সুবিধা স্থাপনের দাবি ব্যবসায়ীদের। বিমানবন্দরের পাশেই যদি নিতে চায়, আমরা এখনো দিতে রাজি আছি। এখানে ইনভেস্টারও আমাদের কাছে আছে, যারা প্যাকেজিং হাউস করে দিবে এবং জায়গা ভাড়া নিয়ে বা কিনে দিয়ে আমরা করতে প্রস্তুত আছি। এখানে সরকারের উদ্যোগ নিলেই আমরা এটা করে দিতে পারবো ইনশাল্লাহ। পণ্যের যোগান সাপেক্ষে নিয়মিত কার্গো ফ্লাইট চলাচল করবে এই বিমানবন্দর থেকে। ইউরোপিয়ান দেশগুলোতে বা যুক্তরাজ্যে প্রবেশের জন্য যে RA3 প্রটোকল, সিকিউরিটি প্রটোকল মানতে হয়, সেরকম প্রটোকল মানা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্টেশন। তার ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা রাখবে আমরা যদি যথাযথভাবে এটাকে ইউটিলাইজ করতে পারি।
সিলেট থেকে সরাসরি আন্তর্জাতিক কার্গো ফ্লাইট পরিচালনার মাধ্যমে রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে বলে মনে করেন ব্যবসায়ীরা। তারা বলছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় এটি অত্যন্ত কার্যকর ভূমিকাও পালন করবে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট। বিশ্ব বই দিবস আজ। 1995 সালে পাঠ প্রকাশনা এবং কপিরাইটিংয়ের প্রচারে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা এমন একটি দিবস পালন করার সিদ্ধান্ত নেয়। এরপর 23 এপ্রিলকে বিশ্ব বই ও কপিরাইট দিবস হিসেবে উদযাপনের ঘোষণা দেয় ইউনেস্কো। বই দিবসের লক্ষ্য বই পড়ার অভ্যাস গড়ে তোলা, বইয়ের কপিরাইট সংরক্ষণ এবং বইয়ের গুরুত্ব সম্পর্কে মানুষকে আরও সচেতন করে তোলা। তরুণ লেখকদের মতে অন্তর্জালার আকাশ সংস্কৃতির এই যুগে বই পড়ার আনন্দ থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে নতুন প্রজন্ম। ইতিহাস, ঐতিহ্য ও নিজস্ব সংস্কৃতি সম্পর্কে জানতে হলে বইয়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। বাংলাদেশের সে অর্থে এই দিবসটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হতে আমরা দেখি না। আমরা বই প্রেমী না, আমরা বইয়ের পাঠক হয়ে উঠতে পারিনি। এই পাঠক না হয়ে ওঠার মধ্য দিয়ে আমরা জাতি হিসাবে অনেকটা পিছিয়ে আছি, শিল্পে, সাহিত্যে, জ্ঞান বিজ্ঞানে, সর্বদিক থেকেই। বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষকরা বলছেন, শিশু কিশোরদের মধ্যে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি বাড়ছে আশঙ্কাজনক হারে। তবে এর মধ্যেই সৃষ্টি হচ্ছে নতুন পাঠকও। পরিমাণ কমলেও এখনো অনেক শিক্ষার্থী বই পড়ে, বইয়ের আনন্দে বোধ হয়, বইয়ের যে শব্দে শব্দে যে স্বপ্ন লুকিয়ে আছে সেই স্বপ্ন ধারণ করবার জন্য এখনো অনেক ছেলেমেয়েরাই বই পড়ে এবং সেটা আস্তে আস্তে আরো বাড়বে বলে আমার মনে হয়। অন্যদিকে প্রকাশকরা বলছেন, এখনো রয়েছে মানসম্মত লেখার চাহিদা। ভালো বইয়ের কদর চিরকালীন বলেও জানান তারা। মানুষের চাহিদা আছে, বইয়ের কাটতির অভাব নেই, কিন্তু ভালো বই চাই, ভালো লেখকের বই চাই। আমার বিষয় বস্তু নিয়ে ভালো একটা বই চাই, ভালো একটা উপন্যাস চাই, বা জাতির একটা প্রয়োজন একটা ভালো বই চাই। সেটাই আমাদের একটু কমতি আসছে। আমরা ভালো বই দিতে পারছি না পাঠকদের কাছে বা জাতির কাছে। বই পড়ার অভ্যাস বৃদ্ধি করে মনোসংযোগের ক্ষমতা ও কল্পনা শক্তিকে। তাই প্রযুক্তির উন্নয়নে ম্লান হবে না বইয়ের প্রতি পাঠকের আকর্ষণ, এমন বিশ্বাসেই কাজ করে যাচ্ছেন লেখক ও প্রকাশকেরা। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।